1971 সালে একটি ঘটনা তার জীবনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে। 6 বছর তিনি টাটা স্টিলে কাজ তো করছিলেন, কিন্তু তারপরে তার হাতে একটি প্রজেক্ট আসে। এরপরে টাটা গ্রুপ অফ কোম্পানিজকে আর পিছনে তাকাতে হয় না। বিভিন্ন উইংস একসাথে ফেলিয়ে তিনি জাস্ট একটার পর একটা মাইলস্টোন ক্রস করতে থাকেন। সাকসেসফুল না হলেও তিনি অনেক প্রচেষ্টার পরেও তিনি নিজের মাইন্ডসেটকে এমনভাবে তৈরি করেছিলেন যা তাকে একেবারেই এফেক্ট করেন। তিনি কিন্তু কাজ করে গেছেন, কাজ করা কিন্তু থামাননি। লাইফে যে কোনো মুহূর্তে যে কোনো চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জের থেকে কিন্তু দৌড়ে পালালে হবে না, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ না অবধি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা যাবে ততক্ষণ অবধি মানুষ জানতে পারবে না সে কতটা ক্যাপেবল সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য। টাটা মোটরস, তানিস্ক, তাজ গ্রুপ অফ হোটেলস, কত কি নাম একটা ব্র্যান্ডের থ্রু দিয়ে আমরা জানতে পারি। প্রতিনিয়ত জামা কাপড় পরা থেকে শুরু করে খাবারের নুন অবধি একটি কোম্পানি যাকে আমরা একেবারে বাদ দিতে পারি না, সেটা হলো টাটা গ্রুপ অফ কোম্পানিজ। কিন্তু এই টাটা গ্রুপ অফ কোম্পানিজ কিভাবে এত বড় হয়ে উঠল, কিভাবে তার সাম্রাজ্য গ্লোবাল ম্যাপে একটা নাম পেল, এর পিছনে কারা রয়েছে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু স্পেশালি আজকের আমাদের ভয়েস আনপ্লাগ চ্যানেলের প্রথম এপিসোডের ট্রিবিউট আমরা দিতে চাই মিস্টার রতন টাটাকে। তার পজিটিভ মাইন্ডসেট এবং তার বিজনেসের চিন্তাধারা কিভাবে এত উঁচুতে টাটা গ্রুপ অফ কোম্পানিজ এবং বিভিন্ন কোম্পানিজকে নিয়ে উঠলো, আজকে সেই নিয়ে আমরা বিশদ আলোচনা করব। পুরোটা জানতে হলে আজকে আমাদের এই ভিডিওটা দেখতে হবে এবং আগে আমরা দেখব যে কি কি স্টেপ ফলো করলে তোমরাও এই গ্রুপ অফ কোম্পানিজের মতন এত বড় না হলেও কিছু অন্তত নিজের বিজনেসে সাকসেস পেতে পারবে। মুম্বাই তখন বম্বে নামে পরিচিত ছিল। সেই সময় রতন টাটা বম্বেতে জন্মগ্রহণ করে। এরপরে তার বাবা মায়ের সাথে কিছু বছর থাকার পর তার বাবা মা দুজনেরই সেপারেশন হয়ে যায়। তার যখন মাত্র 7 বছর বয়স। 7 বছর বয়সের পর থেকেই রতন টাটা এবং তার ভাই দুজনেই তার ঠাকুমা লেডি টাটার কাছে বড় হন। লেডি টাটা খুব হাম্বল এবং ডিসিপ্লিন ওয়েতে তাদের দুজনকে বড় করেছিলেন। সেই সময় প্রথম স্কুল মুম্বাইতে করার পর কিছু বছর পর সিমলায় স্কুলিং করতে তিনি চলে যান এবং হায়ার এডুকেশনের জন্য ইউএসএ যান। ইউএসএ থেকে গিয়ে তিনি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন। তারপরে আর্কিটেকচারেরই একটি জব নিয়ে তিনি লস অ্যাঞ্জেলেসে চলে যান। সেখানে কিছু বছর তিনি খুব ভালো করে জব করেন, কিন্তু সাডেনলি তার ঠাকুমার শরীর খারাপ হয়ে যাওয়ায় তাকে ফেরত চলে আসতে হয় ইন্ডিয়াতে। এবার ইন্ডিয়াতে ফেরত এসে তিনি বুঝতে পারেন যে ইন্ডিয়াতে ফেরত আসাটা তার কত বেশি ইম্পর্টেন্ট ছিল। তার জীবনের মোড় এই সময় থেকে ঘুরতে শুরু করে। রতন টাটা একটি ইন্টারভিউতে জানান যে তার ঠাকুমার অসুস্থতা তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার আগে তার ক্যারিয়ার কিংবা তার লস অ্যাঞ্জেলেসে থাকা কোনো কিছুই ইম্পর্টেন্ট নয়। কিন্তু যখন লস অ্যাঞ্জেলেস থেকে তিনি ইন্ডিয়াতে ফেরত আসেন তখন তিনি জয়েন করেন টাটা স্টিল ফ্যাক্টরি। জামশেদপুরের টাটা স্টিল ফ্যাক্টরিতে তিনি 6 বছর কাজ করেছেন। সেইখানে তিনি জামশেদজি টাটার যে মাইন্ডসেট কিংবা চিন্তাধারা শুধুমাত্র টাটা স্টিল কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, পুরো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অনেকটা কাছাকাছি তিনি দেখেছেন। সেইখানে তিনি বিভিন্ন রকম ওয়ার্ল্ড ক্লাস কাজ করেছেন। সেরকমভাবে ছোট থেকে ছোট কাজ, যেরকম পাথর সরানো, এই কাজটিও তিনি করেছেন এবং তিনি মনে করেন যে এই প্রথম 6 বছর তার জীবনের সবথেকে বড় ইম্পর্টেন্ট ডেজ। জামশেদজি টাটার যখন নাম এলো তখন জানতে হবে জামশেদজি টাটা কে ছিলেন। প্রথমত তিনি ছিলেন রতন টাটার গ্রেট গ্র্যান্ডফাদার এবং দ্বিতীয়ত তিনি ছিলেন যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলার জন্য একজন যিনি স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষকে ইংরেজদের কবল থেকে যদি এগোতে নিয়ে যেতে হয় তাহলে 3টে জিনিস তাকে করতে হবে। 1 নম্বর, তিনি একটি ওয়ার্ল্ড ক্লাস স্টিল প্ল্যান্ট স্বপ্ন দেখেছিলেন তৈরি করার। দ্বিতীয়, তিনি দেখেছিলেন একটি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করার। এবং তৃতীয়, তিনি দেখেছিলেন একটি স্বপ্ন যা ছিল ভারতবর্ষে ইলেকট্রিক্যাল হাইড্রো প্ল্যান্ট তৈরি করার। এই 3টে স্বপ্নর বুনিয়াদ কিংবা নিভ উনি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার জীবন অবস্থায় তিনি সেটিকে সম্পূর্ণ হতে দেখতে পারেননি। প্রথমে তিনি সাকচি নামক একটি জায়গা, যা ঝাড়খণ্ডে অবস্থিত, আজ যা জামশেদপুর নামে প্রচলিত, সেখানে তিনি স্টিল প্ল্যান্টের প্রতিষ্ঠা করেন এবং তার ঠিক পরেই নিজের পার্সোনাল ওয়েলথ থেকে 30 লক্ষ টাকা, যা এখন
কোটি কোটি টাকার সমান। সেই টাকা দিয়ে তিনি ব্যাঙ্গালোরে বিশাল একটা জমি কেনেন এবং সেই জমিতে তিনি আইআইএসসি কলেজ ব্যাঙ্গালোর প্রতিষ্ঠা করেন। এবং তারপরে তিনি জানতেন যে ভারতবর্ষেতে ইলেকট্রিকের চাহিদা কত বেশি, কতটাই আবশ্যক। তার জন্য তিনি বম্বের ওয়েস্টার্ন ঘাটসে একটি হাইড্রো ইলেকট্রিক্যাল প্লান্ট প্রতিষ্ঠা করেন। জামশেদজি টাটার মৃত্যুর পর তার ছেলে মিস্টার ডোরাবজি টাটার কাছে চেয়ারম্যানশিপের লেগেসি আসে। তারপর তার ভাই মিস্টার জেআরডি টাটার কাছে লেগেসি আসে চেয়ারম্যানশিপ অফ টাটা গ্রুপ অফ কোম্পানিজের। এরপরে তিনি এগোন আরও উন্নতর দিকে। কিভাবে? তা হলো জেআরডি টাটা ভারতবর্ষের প্রথম লাইসেন্স পাইলট। তিনি ভারতবর্ষে এয়ার ইন্ডিয়াকে নিয়ে আসেন। তাছাড়াও তিনি টিসিএস, যা টাটা কনসালটেন্সি সার্ভিসেস, যে কোম্পানিটি খুব ফেমাস, তিনিও ভারতবর্ষে সেটিকে প্রথম চালু করেন। মিস্টার রতন টাটা মিস্টার জেআরডি টাটার থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হতেন। মিস্টার জেআরডি টাটার পর চেয়ারম্যানশিপ আসে মিস্টার রতন টাটার কাছে। কিন্তু 1971 সালে একটি ঘটনা তার জীবনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে। 6 বছর তিনি টাটা স্টিলে কাজ তো করছিলেন, কিন্তু তারপরে তার হাতে একটি প্রজেক্ট আসে, তা হলো নেলকোর একটি প্রজেক্ট। নেলকো এমন একটি কোম্পানি ছিল টাটা গ্রুপ অফ কোম্পানিজের, যেখানে কোম্পানিটি টোটালি লসে রান করছিল। তাকে দায়িত্ব দেওয়া হয় যে কোম্পানিটিকে লস থেকে প্রফিট মেকিং করতে হবে। তার মাথায় গুরুদায়িত্ব চলে এলে তিনি ঘাবড়ে যান না। তিনি চেষ্টা করেন, দিন রাত অক্লেশ পরিশ্রম করেন এবং উনি প্রুভ করেন যে নেলকোকে লস মেকিং কোম্পানি থেকে প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত করার। ধীরে ধীরে টাটা মোটরস থেকে শুরু করে রতন টাটা একটির পর একটি কোম্পানি টাটা গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে তাদের প্রত্যেককে গ্লোবাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং করতে শুরু করে। এরপরে শুধু তিনি এখানেই থেমে থাকেন না, ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সেইখানকার গ্লোবাল কোম্পানিগুলোকে আস্তে আস্তে কিনতে শুরু করেন এবং টাটা গ্রুপ অফ কোম্পানিজের অন্তর্গত করতে শুরু করে দেন। এরপরে টাটা গ্রুপ অফ কোম্পানিজকে আর পিছনে তাকাতে হয় না। বিভিন্ন উইংস একসাথে ফেলিয়ে তিনি জাস্ট একটার পর একটা মাইলস্টোন ক্রস করতে থাকেন। রতন টাটার কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে জানা যাক। 2007 সালে টাটা স্টিল কোম্পানি গ্লোবালের স্টিল কোম্পানির মধ্যে নাম্বার 1 হয়। 2008 সালে ফোর্ডের দুটি উইংস ল্যান্ড রোভার এবং জ্যাগুয়ার, এই দুটি কোম্পানিকে তিনি কিনে নেন এবং ভারতবর্ষ কোম্পানি হিসেবে স্বাক্ষর দেন। 2000 সালে তিনি টাটা ন্যানো, একটি খুব পপুলার কার, তা তিনি লঞ্চ করার চেষ্টা করেন, যা ভারতবর্ষে অ্যাফোর্ডেবল কার নামে পরিচিত ছিল। তিনি ভেবেছিলেন যে ভারতবর্ষে 2 চাকার অর্থাৎ যারা বাইক চালায় সেই সমস্ত ফ্যামিলির জন্য ন্যানো একটি ছোট কম্প্যাক্ট গাড়ি হলে খুব সুবিধা হয়। কিন্তু পরবর্তীকালে সেটি সাকসেসফুল হয়নি। সাকসেসফুল না হলেও তিনি অনেক প্রচেষ্টার পরেও তিনি নিজের মাইন্ডসেটকে এমনভাবে তৈরি করেছিলেন যা তাকে একেবারেই এফেক্ট করেনি। তারপরেও তিনি একটার পর একটা অ্যাচিভমেন্টস কিন্তু পেতেই থাকেন। এরপরে আর একটা কথা না বললেই নয়। আপনারা সবাই হয়তো মনে করছেন যে মানুষটি কি শুধু কাজই করে গেছে? তা নয়, তার জীবনেও ভালোবাসা এসেছিল, তার জীবনেও প্রেম এসেছিল। কিন্তু তিনি তার কাজ, তার ফ্যামিলি, তার ভারতবর্ষের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলেন যে তিনি সেই সমস্ত কথা কিন্তু একেবারেই মাথায় ফেলে রেখে তিনি এগিয়ে চলেছেন শুধুমাত্র ভারতবর্ষের সেবা করতে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলতে। তাই জন্যই হয়তো আজকে আমি এবং আপনি এখানে বসে আছি এবং রতন টাটাকে মনে করছি। 2012 সালে তিনি টাটা গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান পদের থেকে ইস্তফা দেন। কিন্তু এতটা কিছু জানার পরেও আমাদের এটা জানতে হবে যে কিভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তিনি এগিয়েছেন। যদি জিস্ট হিসাবে জানা যায় তাহলে আমরা বলতে পারি যে রতন টাটা একটি বিশাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করত। তিনি চাইলেই হাম্বল নাই হতে পারতেন, তার মধ্যে কিছু করার ইচ্ছা নাই থাকতে পারত, কেউ তাকে কিছু বলার ছিল না। কিন্তু তিনি যতই লাক্সারিয়াসভাবে তিনি নিজের লাইফকে লিড করুন না কেন, তিনি কিন্তু কাজ করে গেছেন, কাজ করা কিন্তু থামাননি। সেটিকে মাথায় রেখে তিনি তারপর এভরি স্টেপকে কাউন্ট করেছেন। প্রত্যেকটা সময় যতটা প্রয়োজনীয় কাজ করার সেটা কিন্তু তিনি করে গেছেন। তাই জন্য আজকে আমরা কতটাই লাক্সারিয়াস লাইফ লিড করি কিংবা কতটাই পভার্টিতে থাকি সেটা কিন্তু মাথায় নিলে চলবে না। কাউকে যদি কিছু করতে হয় তাহলে কিন্তু তাকে জাস্ট কাজটা শুরু করতে হবে এবং স্টেপ বাই স্টেপ সেটাকে ফলো করতে হবে। রতন টাটার জীবন থেকে কিন্তু আমরা একটা জিনিস জানতে পারি, তা হলো যে কিভাবে কোন সময়তে
থেকে নিজেকে কিন্তু মোটিভেট রাখা যায়। কিন্তু মোটিভেট রাখতে গেলে নিজেকে কাজ করে যেতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার নলেজ, তার জন্য দরকার শিক্ষা। তো সেই কারণে যে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে থাকি, যে কোনো সময় আমরা দাঁড়িয়ে থাকি, যদি নতুন কোনো কিছু আমরা কাজ শিখতে চাই কিংবা করতে চাই, তার জন্য আমাদের কিন্তু স্পেশাল নলেজ, কিন্তু শিক্ষাকে বন্ধ করলে চলবে না, তাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। লাইফে যে কোনো মুহূর্তে যে কোনো চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জের থেকে কিন্তু দৌড়ে পালালে হবে না, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ না অবধি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা যাবে, ততক্ষণ অবধি মানুষ জানতে পারবে না সে কতটা ক্যাপেবল সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য। স্বপ্ন দেখতে হবে, স্বপ্নগুলোকে সত্যি করতে হবে। স্বপ্ন শুধু নিজের জন্য যারা দেখে তারা কিন্তু শুধুমাত্র একা সাকসেসফুল হয়, কিন্তু স্বপ্ন যদি মানুষ হাজার একটা মানুষের জন্য দেখে, অর্থাৎ গ্রুপ অফ মানুষের জন্য দেখে, তারা কিন্তু অনেক বেশি সাকসেসফুল হয় এবং সেই সাকসেস শুধু তার থাকে না, সেই গ্রুপ অফ মানুষেরও থাকে। ফেলিওরকে অ্যাকসেপ্ট করতে হবে গ্রেসফুলি। সাকসেসের সাথে সাথে ফেলিওর কিন্তু পাশাপাশি আসে এবং দুটোকে সাথে করে নিয়ে চললেই, গ্রেসফুলি অ্যাকসেপ্ট করলেই আমরা সাকসেস ডেফিনেটলি পাবো। গত 9ই অক্টোবর 2024-এ আমাদের সকলকে ছেড়ে চলে যান, কিন্তু তার লেগেসি এবং তার মাইন্ডসেট, তার পজিটিভ চিন্তাধারা আমাদের সাথে থেকে যাবে। আপনাদের জীবনে এমন একটি সাকসেস স্টোরি যা আপনাকে সাকসেসফুল করতে সাহায্য করেছে এবং অন্য কাউকে মোটিভেট করতে পারে, এমন কিছু যদি স্টোরি আপনাদের কাছে থাকে, তা আপনারা আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন।